কম্বো কোর্সের নাকি মানবিকেরও? না না, আমি তো মানবিক বলবো না ভাই। ওই দিন মানবিকের মধ্যে আমার ছবি রাখছে, আমার ছবি রাখে নাই, তা আমি মানবিকের কেন বলবো? ঠিক কিনা বলেন? কি বি প্লাস ডি ইউনিট? এটা আগে থেকে দেওয়া ছিল। লাইভ শুরু হয়েছে? আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকদিন পর আবার তোমাদের সামনে ফ্রি ক্লাস নিয়ে। সবাই ক্লাসে দ্রুত জয়েন হয়ে যাও এবং যে যত পারো ক্লাসটা শেয়ার করে দাও। সবার কাছে একটাই অনুরোধ থাকবে ভাইয়া, ক্লাসটা একটু শেয়ার করে দিও, টুকুস করে শেয়ার করে দিও। আর সবাই চট করে ক্লাসে ঢুকে যাও, টুকুস করে ক্লাসটা শেয়ার করে দিবা। সবাই চট করে ক্লাসে ঢুকে টুকুস করে ক্লাসটা শেয়ার করে দিবা। আর আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো সোনামণিরা। অনেকদিন পর তোমাদের সামনে পাভেল ভাইয়া হাজির নতুন একটি ক্লাস নিয়ে। আজকে ভাই আমি পড়াবো তোমাদের চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলা নিয়ে। আজকে আমরা পড়াবো সংখ্যা পদ্ধতির রূপান্তর নিয়ে। যারা যারা সালাম দিছো ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই। ভাইয়া ক্লাসটা একটু শেয়ার করে দিই, সবাই সবাই ক্লাসটা শেয়ার করে দিই এবং বন্ধুদেরকে মেনশন করে দিই দ্রুত দ্রুত। তোমাদের সাথে সাথে আমিও ক্লাসটা একটু শেয়ার করি, আমিও তোমাদের সাথে সাথে ক্লাসটা শেয়ার করে দেই। হ্যাঁ বনি আমিন, ক্লাসটা দ্রুত একটু শেয়ার করে দেন। আশা করতেছি আজকের ক্লাসটা একটু মজার ক্লাস হবে, সুন্দর একটি ক্লাস হবে, ঠিক আছে? আচ্ছা, তো সবাই একটু একটু অপেক্ষা করি, 1 মিনিট অপেক্ষা করবো সবার জন্য। সবাই ক্লাসটি একটু শেয়ার করে দিও এবং কমেন্টে লিখবা ডান। শেয়ার করার পর কমেন্টে লিখো ডান। শেয়ার করার পর কমেন্টে লিখো ডান ভাইয়া, শেয়ার ডান। কমেন্ট করার নাহিদ ইসলাম, হ্যাঁ সবাই সবাই একটু মেনশন করে দাও দ্রুত। আচ্ছা, তো ভাইয়া খেয়াল করো, আজকে আমরা পড়াবো চ্যাপ্টার 3 এর সংখ্যা পদ্ধতি রূপান্তর। ভাইয়া এই রূপান্তরগুলো কিন্তু অনেক সহজ যদি তুমি বুঝে থাকো। আর ভাইয়া যদি না বুঝে থাকেন তাহলে যত চেষ্টাই করেন না কেন সব কিছু চাইনিজ ভাষা মনে হবে, মানে সব মাথার উপর দিয়ে চলে যাবে আর কি। তো আশা করি সবাই সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে করবা সোনামণিরা, মনোযোগ দিয়ে করবা এবং সাথে সাথে আমি যেগুলো প্র্যাকটিস করতে বলবো সেগুলো একটু প্র্যাকটিস করে আমাকে আনসারগুলো দিবা, ঠিক আছে? আচ্ছা, তো চলো ভাইয়া ক্লাসটা শুরু করে দেই। ভাইয়া খেয়াল করো, এই চ্যাপ্টারের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং ডিজিটাল ডিভাইস। তো আমরা এখন 3.1 অর্থাৎ সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো ভাই খেয়াল করো, সংখ্যা পদ্ধতির ইতিহাস এগুলো আগে পড়াইতাম, এখন আর পড়াবো না, কারণ ভাই এগুলো থেকে এমসিকিউ আসে না, একটা দুটো হয়তো আসে। তো ভাই খেয়াল করো, সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? সাধারণত সংখ্যা পদ্ধতি বলতে আমরা কি বুঝি? ধরো আমরা যে সংখ্যাগুলো প্রকাশ করি ওই প্রকাশ করার পদ্ধতিটাকে বুঝি। ফর এক্সাম্পল ধরো আমি একটা সংখ্যা প্রকাশ করলাম, ধরো আমি প্রকাশ করলাম 1, ঠিক আছে? আমি একটা সংখ্যা লিখলাম 1, তার মানে কি ভাইয়া, আমি যে সংখ্যাটা লিখলাম এইটা একটা পদ্ধতিতে লিখলাম। বুঝার চেষ্টা করো, আমি এখানে একটা সংখ্যা লিখছি, এখন এই সংখ্যাটা আমি একটা পদ্ধতিতে লিখছি। আবার ধরো আমি লিখলাম ভাইয়া, ধরো লিখলাম ধরো এই ধরলাম এটাও একটা সংখ্যা, ধরলাম এটাও একটা সংখ্যা। এখন ভাই খেয়াল করো, আমি এটা ধারাও একটা সংখ্যা প্রকাশ করছি এবং এইটা একটা পদ্ধতিতে প্রকাশ করছি। এইটা যেমন একটা পদ্ধতি ছিল, এইটা একটা পদ্ধতি। তো এই যে খেয়াল করো, আমরা যে সংখ্যাগুলো প্রকাশ করতেছি যে পদ্ধতিতে প্রকাশ করি সেগুলোকে বলা হয় সংখ্যা পদ্ধতি। তো এই সংখ্যা পদ্ধতির বিভিন্ন প্রকারভেদ আছে, বিভিন্ন প্রকারভেদ আছে। প্রথমেই খেয়াল করো, আমরা যদি সংখ্যা পদ্ধতির প্রকারভেদের মধ্যে দেখি আমরা দেখতে পারবো পজিশনাল সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। সহজ জিনিসপাতি ভাই, পজিশনাল অর্থাৎ খেয়াল করো এখানে একটা শব্দ আছে পজিশন, একটা শব্দ পাইছি না আমরা? তার মানে কি, যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে, যে সকল সংখ্যা পদ্ধতির স্থানীয় মান আছে। খেয়াল করো, পজিশন আমরা কি বুঝি? পজিশনের যদি আমি বাংলা জিজ্ঞেস করি তোমাদেরকে, তোমরা কি বলবা? স্থান। পজিশনের বাংলা কি ভাইয়া? স্থান। অর্থাৎ যে সকল সংখ্যা পদ্ধতি একটা স্থানীয় মান আছে, একটা স্থানীয় মান আছে সেগুলোকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। ফর এক্সাম্পল ধরো দশমিক বাইনারি এটসেট্রা। এখন
আমি যদি তোমাদেরকে বলি একটা নন পজিশনাল মানে কি ভাইয়া? নন পজিশনাল মানে কি? নন পজিশনাল মানে হচ্ছে ভাইয়া যেটার কোনো স্থানীয় মান নাই, যেটার কোনো স্থানীয় মান নাই। আচ্ছা ভাইয়া, স্থানীয় মানগুলো বলতে আমরা কি বুঝি? অনেকে এই জিনিসটা বুঝো না যে ভাই স্থানীয় মান বলতে আমরা কি বুঝি। ফর এক্সাম্পল খেয়াল করো, ধরো আমি এখানে দাঁড়াইছি, এখন বনি ভাই আমার পাশে দাঁড়াইছে, বনি ভাই মাশাআল্লাহ দিলে ছোটখাটো মানুষ, এখানে দাঁড়াইছে, এটা আমি, এটা বনি ভাই। এখন খেয়াল করো, ধরো বনি ভাই বলতেছে, বনি ভাই যেহেতু বয়সে বড়, বনি ভাই বলতেছে এই পাবেল, তুমি যেই জায়গায় দাঁড়াইছো, তুমি যেই স্থানটাতে দাঁড়াইছো, আমি তোমার বড়, তুমি আমারে এই স্থানটাতে দাও। খেয়াল করো বনি ভাই কি বললো, এই পাবেল আমি তোমার থেকে বয়সে বড়, তুমি যেই স্থানটাতে দাঁড়াইছো, এই যে আমি বনি ভাইয়ের সামনে দাঁড়াইছি, তুমি যে স্থানটাতে দাঁড়াইছো এই স্থানটা আমাকে দাও। কারণ কি? কারণ আমি বড়। তার মানে কি, এই যে স্থানটা, এই স্থানটার একটা মান আছে, এই স্থানটার একটা মান আছে। ফর এক্সাম্পল ধরো এই স্থানটার পাওয়ার হচ্ছে 10, আর বনি ভাই যে জায়গাটা দাঁড়াইছে এই স্থানটার ক্ষমতা মানে পাওয়ার হচ্ছে 1। ঠিক আছে? এখন বনি ভাই বলতেছে না এই স্থানটা আমার দরকার। অর্থাৎ এই যে খেয়াল করো, প্রত্যেকটা স্থানের একটা মান আছে, প্রত্যেকটা স্থানের একটা মান আছে। ধরো তুমি সামনে দাঁড়ালে তোমার গুরুত্ব বেশি, তুমি পরে দাঁড়ালে তোমার গুরুত্ব কম। ঠিক সেম ভাবে ভাইয়া আমরা সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে ধরো আমি একটা সংখ্যা লিখলাম 101, না 101 সুন্দর সংখ্যা না, বললাম লিখলাম 203, মানে 2টা সতী। এই যে 2টা সতী আমি লিখলাম, খেয়াল করো ভাইয়া, এই যে 2 যে জায়গাটায় বসছে, এই জায়গাটার একটা মান আছে। 0 যে জায়গাটায় বসছে এই জায়গাটার একটা মান আছে। 3 যে জায়গাটায় বসছে এই জায়গাটার একটা মান আছে, যেটা আমরা পিচ্ছি গেলে কি বলছি যে এই যে এটাকে বলি একক স্থানীয় মান, এটাকে বলি দশক স্থানীয় মান, এটাকে বলি শতক স্থানীয় মান। তার মানে কি, এই যে স্থানগুলার মানটাকে বোঝায়। আশা করি স্থানীয় মান জিনিসটা বুঝতে পারছো। এগুলো ভাই জাস্ট বুঝার জন্য, ঠিক আছে? তো পজিশনাল আর নন পজিশনাল কি? যেটার স্থানীয় কোনো মান নাই, সেটাকে আমরা বলবো নন পজিশনাল। ফর এক্সাম্পল আমরা যদি বলি রোমান সংখ্যা পদ্ধতি, আমরা সবাই ব্যবহার করি না রোমান সংখ্যা পদ্ধতি, এটা কি ভাইয়া? এটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ফর এক্সাম্পল খেয়াল করো, কেন নন পজিশনাল? ধরো আমি রোমান সংখ্যা পদ্ধতিতে লিখলাম VI, ভাইয়া খেয়াল করো VI, তার মানে খেয়াল করো এখানে বসছে V, এখানে বসছে I। ভাইয়া এটা কিন্তু আমরা বলি 6, এটাকে আমরা কি বলি? 6 বলি। তার মানে কি, এগুলোর স্থানীয় কোনো মান নাই, এগুলো সহজ জিনিসপাতি। চলো আমরা সামনের দিকে যাই, এগুলো আশা করি বুঝছো। ভাইয়া তার আগে বলবো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও আরেকবার। সবাই যারা নতুন জয়েন করছো, তোমরা চাইলে তোমাদের টাইমলাইনে ক্লাসটা শেয়ার করে দিতে পারো। আচ্ছা আরেকটা কথা বলে দিই ভাইয়া, তোমরা হয়তো দেখছো আমাদের চলো শিখি থেকে মানবিক বিভাগের জন্য একটা কোর্স বের হয়েছে, যেটার নাম হচ্ছে ভাইয়া টার্গেট 90+ কোর্স। টার্গেট 90+, যেখানে তোমাদের মানবিকের সব সাবজেক্ট ভাইয়া, সব মানে যা কিছু আছে, যুক্তিবিদ্যা, গার্হস্থ্য বিজ্ঞান, তারপরে কৃষি শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, যা আছে ভাইয়া, যা সব তোমাকে পড়ানো হবে। সব যার যে সাবজেক্ট আছে ভাইয়া সব পড়ানো হবে। ভাইয়া খেয়াল করো, এটার কোর্স ফি হচ্ছে 3000 টাকা। কোর্স ফি 3000 টাকা। কেউ গালি টালি দিও না ভাইয়া, রুকো যারা সবার করো। যারা একটা গুগল ফর্ম আমরা দিয়ে দিব, এই গুগল ফর্মটা যারা পূরণ করবা তারা এই কোর্সটা পাবা মাত্র 1490 টাকা। ভাই একটা জিনিস খেয়াল করো, অনেকেই বলছো যে ভাইয়া কোর্স ফিটা একটু বেশি হয়ে গেছে। ভাইয়া তোমরা এই কোর্সের সম্পর্কে একটু ডিটেলস আমি তোমাদেরকে বলি। খেয়াল করো ভাইয়া, প্রথম কথা যদি বলি, এই কোর্সে ভাই তোমাদের 4টা সাবজেক্ট, মানে প্রত্যেকটা গ্রুপের, মানে প্রত্যেকটা ধরো আর্টসের মধ্যে একজন স্টুডেন্টকে গ্রুপের 4টা সাবজেক্ট নিতে হবে। তো তোমাদের 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টে তুমি আমাদের এই কোর্সে পাবা। একটু হিসাব করো, তুমি নিজে একটু হিসাব করো। বাঙালি মানুষ তো আমরা একটু মানে হিসাব করে চলতে পছন্দ করি। তুমি নিজে হিসাব করো, তোমারে এই কোর্সে আমরা 4টা সাবজেক্ট পড়াবো। কোর্সটা 4 মাসের। এখন তুমি 1490 টাকা মানে 1500 টাকারে তুমি 4 মাস দিয়ে ভাগ দাও। তুমি 1500 টাকারে 4 মাস দিয়ে ভাগ দাও ভাইয়া, 500 টাকা করে প্রত্যেক মাসে পড়তেছে না। কোর্সটা 4 মাসের,
তোমার 4টা সাবজেক্ট পড়ানো হবে। এখন একটু নিজের বুদ্ধিঘাটা একটু চিন্তা করো যে কোর্স ফি বেশি নাকি কম, আর যেখানে তুমি কোয়ালিটিফুল টিচারগুলো পাইতেছো, তোমাকে যেখানে তোমরা অন্যান্য তোমাদের যে 22-23 হয়েছে আর আপুরা আছে ভাইয়ারা এখান থেকে ক্লাস করছে, চলশিখি থেকে ক্লাস করছে, একটু জাস্ট ভাইয়া তাদের থেকে খবর নিবা, যে চলশিখির সার্ভিস কেমন, চলশিখির টিচাররা কেমন। HSC 24 রিসেন্টলি বের হয়েছে, ওদের থেকে ভাই খবর নাও যে চলশিখির ভাইয়া আপুরা কেমন পড়ায়। ভাই আমি নিজে তো তোমাদেরকে ক্লাস নিতেছি, বিশ্বাস করো প্রত্যেকটা স্টুডেন্ট আমার নিজের ভাই বোনের মতো দেখি। তা আশা করি ভাইয়া তোমাদের আমার উপর ভরসা করতে পারো, চলশিখির উপর ভরসা করতে পারো। 1490 টাকা দিয়ে ভাইয়া 4টা কোর্স, মানে একটা কোর্সের মধ্যে 4টা সাবজেক্ট, আর কোথাও পাবা না ভাইয়া এত কমে। এটা তুমি নিজেই একটু ভেবেচিন্তে দেখো, তোমরা নিজে ভেবেচিন্তে দেখো। আর আরেকটা কথা, এটা গেল মানবিকের, আর আমাদের আরেকটা আছে বাংলা ইংলিশ এবং আইসিটি। বাংলা ইংলিশ এবং আইসিটি, বাংলা ইংলিশ আইসিটি কম্বো কোর্স 2.0, যেটার কোর্স ফি ভাইয়া 1290 টাকা। যেখানে আমি নিজে ক্লাস নেই, আমাদের এই গ্রুপে অনেকে আছো যারা কম্বো কোর্স 2.0 তে ক্লাস করতেছো ভাই, তোমরা দেখছো প্রত্যেকটা দিন ক্লাস হইতেছে। আর এখানে আইসিটি ক্লাস আমি নিতেছি, বাংলা ক্লাস সুফিয়ান ভাই নিতেছে, ইংলিশ ক্লাস ভাইয়া বনি ভাই, শাহরিয়ার ভাই, রিয়াজ ভাই। মানে ইংলিশের জন্য তোমরা 3জন টিচার পাইতেছো। চিন্তা করো একটা কোর্সে ইংলিশের জন্য 3জন টিচার। এই জিনিসগুলো ভাই একটু ভাববা, মানে যে একটা কোর্স বের হয়েছে আমি এটা সম্পর্কে ডিটেলসটা জানবো, তারপরে কমেন্ট করব, তারপরে ভর্তি হয়ে যাব। তোমরা এগুলো ডিটেলস জানো, ঠিক আছে? কারণ তোমরা এখন ভাই খুবই ছোট মানুষ, অনেক ভুল সিদ্ধান্ত নিবা। কারণ তোমাদের কিন্তু অলরেডি যারা HSC 25 আসো, তোমাদের কিন্তু ফার্স্ট ইয়ার শেষ। সেকেন্ড ইয়ার ভাইয়া সময়টা দেখবা চোখটা বন্ধ করলেই দূর। ফার্স্ট ইয়ার তো দেখছো, ফার্স্ট ইয়ারে পাখনা টাকনা গজাইছে, প্রেম প্রীতি করছেন অনেকে, নতুন নতুন কলেজে যাইয়া। সেকেন্ড ইয়ারটা দেখবেন চোখটা বন্ধ করছেন, সময় নাই আপনাদের কিন্তু ভাইয়া। সামনের বছরের এপ্রিলে পরীক্ষা, মনে রাখেন কিন্তু এপ্রিলে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। একটু নিজে হিসাব করেন যে আমার সিলেবাসের কত পার্সেন্ট বাকি আছে, কত পার্সেন্ট আমার শেষ করতে হবে, আর কতদিন বাকি আছে। কয়দিন পরে আপনাদের টেস্ট পরীক্ষা, সাবধান হয়ে যান ভাই, সাবধান হয়ে যান, ঠিক আছে? চলো সামনের দিকে আগাই ভাই। খেয়াল করো, এখন আমরা দেখবো পজিশনাল সংখ্যা পদ্ধতির জন্য 3টা জিনিসের দরকার হয়, 3টা মানের দরকার হয়। কোন 3টা মান? একটা হচ্ছে নিজস্ব মান, একটা বেস বা ভিত, আর আরেকটা কি স্থানীয় মান, একটু খেয়াল করো, আমি কিন্তু স্থানীয় মান সম্পর্কে আগে বলে দিছি। এখন আছে নিজস্ব মান। ভাই খেয়াল করো, একটু আগে যে বললাম, ধরা বনি ভাই দাঁড়াইছে আর আমি দাঁড়াইছি। এখন বনি ভাই বললো, হে পাবেল তুমি সরে যাও, আমি এই জায়গায় দাঁড়াবো। এখন বনি ভাইয়ের শরীর আর আমার শরীর কি এক? বনি ভাই যদি আমি একটা মুক্কা মারি, বনি ভাই থাকবে না, চলে যাবে? তো এই যে খেয়াল করো, আমার একটা নিজস্ব ক্ষমতা আছে, শক্তি আছে। বনি ভাই ছোট পিচ্ছি মানুষ, বনি ভাই যদি আমি মারি, বনি ভাই থাকবে? তো এই যে খেয়াল করো, নিজের একটা মান, নিজের একটা পাওয়ার, এই পাওয়ারটাকে বুঝেছে নিজস্ব মান। ফর এক্সাম্পল ধরো 2 এর পাওয়ার বেশি, 3 এর পাওয়ার বেশি, বড় কোনটা? 2টা না 3টা? 3 নাম্বার বড় না? তার মানে এই যে নিজস্ব মানটা। আচ্ছা, বেস বা ভিত কি, এটা নিয়ে আমি পরে বলবো। আচ্ছা, এখন খেয়াল করো, একটা সংখ্যা যখন আমরা প্রকাশ করি তখন এটার মোস্ট সিগনিফিকেন্ট বিট থাকে আর একটা লিস্ট সিগনিফিকেন্ট বিট থাকে। অর্থাৎ এই যে খেয়াল করো, এইটা আমি যদি এভাবে দাঁড়াই সর্ববামে, মানে তুমি তো বোর্ডের দিকে তাকিয়ে আসো, সর্ববামে যেটা থাকে, এখান থেকে এখানে যত আমি যাব, অর্থাৎ ডান থেকে বামে আমরা যত যাব, এটাকে আমরা বলবো মোস্ট সিগনিফিকেন্ট বিট। আর যত বাম থেকে ডানে যাব, আমরা এটাকে বলবো লিস্ট সিগনিফিকেন্ট বিট। মানে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক, আর মাঝে যে ডট, এই ডটটাকে বলা হয় ভাইয়া রেডিক্স পয়েন্ট। আমি এটাকে সহজে বলি রাস্তার মোড়। কারণ তুমি যেই সংখ্যা পদ্ধতি লিখো না কেন ভাইয়া, তোমাকে সব সময় ধরতে হবে এই রেডিক্স পয়েন্ট থেকে। তার মানে এই যে রাস্তার মোড়, এই রাস্তার মোড় থেকে তুমি এই পাশে যাবা, রাস্তার মোড় থেকে তুমি এই পাশে যাবা। আশা করি বুঝতে পারছো। ক্লিয়ার ভাইয়া কোর্সটা নিব কিভাবে? কোর্সটা নেওয়ার জন্য আমাদের বনামিন পেজে মেসেজ দিতে পারো, অথবা গুগল ফর্মটা পূরণ করে রাখো। 20 তারিখ থেকে ভর্তি শুরু, 1 তারিখ থেকে ক্লাস শুরু, ঠিক আছে? আচ্ছা ভাই, ক্লিয়ার যা বলছি? ক্লিয়ার বাচ্চারা? যা বলছি ক্লিয়ার? রেডিক্স পয়েন্ট কি মনে আছে?
রেডিক্স পয়েন্ট সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, তারপরে এলএসবি সবচেয়ে কম গুরুত্বের অঙ্ক। ক্লিয়ার এগুলা? আচ্ছা, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। আচ্ছা, তারপর ভাই খেয়াল করো, এই যে এখন আমরা দেখবো সংখ্যা পদ্ধতির বেস বা ভিত। সংখ্যা পদ্ধতির বেস বা ভিত, এই জিনিসটা কি? বেস বা ভিত কি? ধরো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে মোট মৌলিক চিহ্নের সংখ্যা। কি বলছি ভাইয়া? একটা সংখ্যা পদ্ধতির মধ্যে মোট মৌলিক চিহ্ন, বোঝার চেষ্টা করো। আমি কিন্তু এখানে মৌলিক সংখ্যা বলি নাই, যারা সায়েন্সের আসো তোমরা মৌলিক সংখ্যা বা সবাই জানো যে মৌলিক সংখ্যা একটা, মৌলিক চিহ্ন একটা। মৌলিক চিহ্ন কোনটা ভাইয়া? কারো চেহারা কারোর সাথে মিলবে না, সহজ কথা এটা। কারো চেহারা কারোর সাথে মিলবে না। ফর এক্সাম্পল ধরো 1, তারপর লিখলাম 2, তারপর লিখলাম 3। ভাই খেয়াল করো, 1-এর চেহারা কি 2-এর সাথে মিলে না? 2-এর চেহারা কি 3-এর সাথে মিলে না। তো একটা সংখ্যা পদ্ধতির মধ্যে মোট যতটা মৌলিক চিহ্ন আছে, মানে এরকম চিহ্ন থাকতে পারে, ওইটাকে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত বলা হয়। আরেকবার বলি, একটা সংখ্যা পদ্ধতির মধ্যে মোট যতটা মৌলিক চিহ্ন আছে ওই সংখ্যা পদ্ধতিকে, মানে ওই বেস বা ভিতকে ওই সংখ্যা পদ্ধতির ভিত বলা হয়। যেমন খেয়াল করো, আমি তোমাদেরকে যদি বলি দশমিক সংখ্যা পদ্ধতি, দশমিক এই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত কত? 10। তার মানে এই সংখ্যা পদ্ধতির মধ্যে মৌলিক চিহ্ন কতটা? 10টা। অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে মৌলিক চিহ্ন 10টা, তার মানে এটা বেস বা ভিত 10টা। ক্লিয়ার? দশমিক সংখ্যা পদ্ধতির মধ্যে মৌলিক চিহ্ন 10টা, তার মানে এটার বেস বা ভিত 10টা। আশা করি ক্লিয়ার। ভাইয়া মৌলিক চিহ্ন 10টা কোনটা? 0 থেকে 9 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 7, 8, 9। আচ্ছা, তারপর আমি যদি বলি অক্টাল সংখ্যা পদ্ধতি, অক্টাল। ভাই খেয়াল করো, অক্টাল যখন আমি উচ্চারণ করতেছি এটার মধ্যে 8 শব্দটা একটা টান আছে না? অক্টাল 8, অনেকটা মিল আছে না? তার মানে এটার বেস বা ভিত কত হবে? এটার বেস বা ভিত হবে 8টা। এটার বেস বা ভিত হবে 8টা। কত হবে? 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত। 0, 1, 2, 3, 4, 5, 6, 7। দেখবা টোটাল 8টা হবে। তারপর বাইনারি। ভাই একটু খেয়াল করো, বাইনারি, এই যে বাইনারি লিখলাম, এই যে বাই শব্দ দ্বারা আমরা 2 বুঝি। এই বাই দ্বারা আমরা 2 বুঝি। বাইনারি, এই যে বাই দ্বারা আমরা 2 বুঝি। তার মানে এটার বেস বা ভিত হচ্ছে 2টা। কি? 0 আর 1। 0 আর 1। আচ্ছা, গেল। তারপর আরেকটা কি আছে? হেক্সাডেসিমাল। খেয়াল করো, হেক্সাডেসিমাল। ভাইয়া হেক্সা এটা দ্বারা আমরা বুঝি 6। এটা দ্বারা আমরা বুঝি 6। ডেসিমাল এটা দ্বারা আমরা বুঝি 10। 6 যোগ 10 কত হয়? 16। তার মানে হেক্সাডেসিমালের বেস বা ভিত হচ্ছে ভাইয়া 16। বেস বা ভিত হচ্ছে 16। আচ্ছা, এখন এই জায়গাটা হচ্ছে সমস্যা। খেয়াল করো, এইটাতে সংখ্যাগুলো কি হবে? 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত। 0 থেকে 9 পর্যন্ত গেল 10টা। আরো বাকি থাকে কয়টা? 6টা। এখন আমি লিখবো এ থেকে এফ, মানে এ বি সি ডি ই এফ, অর্থাৎ এ থেকে এফ পর্যন্ত। যেখানে এ এর মান হবে, এ এর ভ্যালু হবে 10। যেখানে এ এর ভ্যালু আমরা বুঝবো 10, বি ধারা আমরা বুঝবো 11, সি ধারা বুঝবো 12, ডি ধারা বুঝবো 13, ই ধারা 14, এফ ধারা 15। ভাই এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? এতটুকু পর্যন্ত ক্লিয়ার?
এতটুকু পর্যন্ত ক্লিয়ার? ভাই এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু বলো। এতটুকু পর্যন্ত সবার ক্লিয়ার কিনা একটু বলো। আলহামদুলিল্লাহ, সবাই বলছো ক্লিয়ার। এখন আমরা যাব ভাইয়া সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে। এখন আমরা যাব সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাইয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিব আমরা। সবাই 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 যারা যারা নতুন আসতো ভাইয়া, সবাই যারা নতুন আসতো সবার কাছে একটা অনুরোধ ভাইয়া, ক্লাসটা তোমরা চাইলে তোমাদের স্টোরি দিতে পারো, চাইলে টাইম লাইনে শেয়ার করতে পারো। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, তো চলো এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। এখন আমরা দেখব সংখ্যা পদ্ধতির রূপান্তর। খেয়াল করো ভাইয়া, সংখ্যা পদ্ধতির রূপান্তর। সংখ্যা পদ্ধতির রূপান্তর। আচ্ছা ভাইয়া, সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে আমরা কি বুঝি? ভাই মোড়া কলমটা কই? সংখ্যা পদ্ধতির রূপান্তর বলতে আমরা কি বুঝি? ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে বলবো তুমি দশমিক থেকে বাইনারিতে যাবা। তুমি দশমিক থেকে বাইনারিতে যাবা। আবার বললাম তুমি দশমিক থেকে অক্টালে যাবা। অর্থাৎ খেয়াল করো, আমি একটা সংখ্যা পদ্ধতি থেকে আরেকটা সংখ্যা পদ্ধতিতে যাইতেছি, আমি একটা সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে যাইতেছি। অর্থাৎ এই যে আমরা একটা থেকে আরেকটাতে যাইতেছি, এটাকে আমরা বলবো সংখ্যা পদ্ধতির রূপান্তর। তো এইটা ভাইয়া অনেকগুলো নিয়ম আছে, আমি তোমাদেরকে মাত্র 3টা নিয়ম বলবো। 3টা নিয়মে তুমি সকল সংখ্যা পদ্ধতির রূপান্তর করতে পারবা। কি কি? প্রথমটা হচ্ছে ভাইয়া দশমিক থেকে যে কোনো। প্রথমটা হচ্ছে দশমিক থেকে যে কোনো। কি বলছি? প্রথমটা দশমিক থেকে যে কোনো। ভাই একটা জিনিস খেয়াল করো, আমি কিন্তু বলি নাই দশমিক থেকে বাইনারিতে গেলে এক নিয়ম, দশমিক থেকে অক্টালে গেলে এক নিয়ম, দশমিক থেকে হেক্সাডেসিমালে এক নিয়ম। আমি কিন্তু বলি নাই। আমি কি বলছি? আমি বলছি দশমিক থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাও না কেন, মানে দশমিক থেকে বাইনারিতে গেলে যে নিয়ম, দশমিক থেকে হেক্সাডেসিমালে গেলেও ঠিক সেম নিয়ম। অর্থাৎ দশমিক থেকে তুমি যেই সংখ্যা পদ্ধতিতে যাও নিয়ম একটাই। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে লসাগু এবং গুণের নিয়ম। লসাগু এবং গুণের নিয়ম। বুঝা গেছে? কি বলছি? দশমিক থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাই না কেন, আমার নিয়ম একটাই, লসাগু এবং গুণের নিয়ম। তারপরে খেয়াল করো, আমি যদি বলি ঠিক উল্টাটা, এবার যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যে কোনো থেকে দশমিক। ভাই খেয়াল করো, আমি কি বলছি? যে কোনো থেকে দশমিক। অর্থাৎ তুমি বাইনারি থেকে দশমিকে যাও, অক্টাল থেকে দশমিকে যাও, যে কোনো থেকে দশমিকে যাও না কেন, নিয়ম একটাই। নিয়মটা কি? নিয়মটা হবে পাওয়ারের নিয়ম। নিয়মটা হবে পাওয়ারের নিয়ম, ঠিক আছে? তারপরে কি ভাইয়া? এখন গেল দেখো, এখন আমি যদি বলি যে দশমিক ছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতি, মানে আমি এমন রূপান্তর করব যেখানে দশমিক সংখ্যাটাই নাই। অর্থাৎ দশমিক ছাড়া অন্যগুলো রূপান্তর। দশমিক ছাড়া অন্য রূপান্তর বলতে ফর এক্সাম্পল আমি যদি বলি অক্টাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে বাইনারি, এখানে কি দশমিক কোথাও আছে? নাই। কিন্তু খেয়াল করো, আমি কি বলছি? দশমিক থেকে অন্য রূপান্তর, মানে আমার সংখ্যা রূপান্তরটার মধ্যে দশমিক সংখ্যাটাই নাই। অক্টাল থেকে বাইনারি, কোথাও কি দশমিক বলছি? বলি নাই। বাইনারি থেকে হেক্সাডেসিমাল, কোথাও কি দশমিক বলছি? বলি নাই। তখন নিয়মটা কি হবে? তখন নিয়মটা হবে বেস বা ভিতের নিয়ম। বেস বা ভিতের নিয়ম, ঠিক আছে? এটা জাস্ট মনে রাখার জন্য, ভিতের নিয়ম জাস্ট মনে রাখার জন্য। এগুলো কিন্তু পরীক্ষার হলে লিখবা না, পরীক্ষার হলে লিখলে কিন্তু স্যার কিছু বুঝবে না ভাই। এটা জাস্ট তোমাদেরকে মনে রাখার জন্য, সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলা মনে রাখার জন্য আমি পড়াইতেছি, ঠিক আছে? আচ্ছা, তো এখন খেয়াল করো, আমরা প্রথমটা দেখব দশমিক থেকে যে কোনো।
খেয়াল করো, আমি তোমাকে বললাম দশমিক থেকে বাইনারি, প্রথমে বললাম দশমিক থেকে বাইনারি, প্রথমে বললাম দশমিক থেকে বাইনারি, ঠিক আছে? আমি একটা করে দেব, তারপর তোমাদেরকে করতে দিব। ধরো আমি করলাম, আমি লিখলাম 21.85, আমি লিখলাম 21.85, আর এটার এখানে লিখলাম 10 আর বললাম 2। একটা জিনিস খেয়াল করো, এই যে এখানে যে আমি লিখলাম, এখানে যে 10 লিখলাম আর এখানে যে 2 লিখলাম, এগুলো দ্বারা কি প্রকাশ করে? বেস, মানে ভিতটাকে প্রকাশ করতেছে। 10 আর 2 এই যে সংখ্যা পদ্ধতির নিচে যেগুলো ধারা, এগুলো দ্বারা কি প্রকাশ করতেছে? সংখ্যা পদ্ধতির বেসটাকে প্রকাশ করতেছে। তোমাকে কি বলছে? 21.85, এটা আছে কিসে? দশমিকে, নিতে হবে কিসে? বাইনারিতে। আচ্ছা, তো ভাই আমি খেয়াল করো, আমি কি বলছি লসাগু এবং গুণের নিয়ম। লসাগুটা হচ্ছে দশমিকের আগের অংশটুকুর জন্য, গুণেরটা হচ্ছে দশমিকের পরের অংশটুকুর জন্য। খেয়াল করো, এই যে 21.85, এই 21 এটা হচ্ছে দশমিকের আগে আছে, তার মানে এটার জন্য হচ্ছে আমার লসাগু। আমি যদি করি একটা জিনিস খেয়াল করো, কিভাবে করব? ধরলাম 21, লিখলাম 21, দেন এটাকে হচ্ছে আমরা এখন কত দিয়ে ভাগ দিব? খেয়াল করো, যেই সংখ্যা পদ্ধতিতে আমরা রূপান্তর করব ওইটা দিয়ে ভাগ দিব, ওইটার বেস দিয়ে ভাগ দিব। তা আমি 21কে 2 দিয়ে ভাগ দিলাম। আচ্ছা, এখন খেয়াল করো, তোমরা কি করবা? 21 এটাকে 2 দিয়ে ভাগ দাও, এটাকে 2 দিয়ে ভাগ দাও, 2 একে 2, মানে আমি যদি বলি ধরো 2 যদি লেখো 2, ভুল করছি, 1 0 মানে 20 আর এখানে 1। খেয়াল করো ভাইয়া, খেয়াল করো, এখানে আমার যে ভাগফলটা বের হইছে, এই ভাগফলটাকে লিখবো আমি এই জায়গায়। এখানে আমার যে ভাগফলটা বের হইছে এটাকে আমি লিখবো এই জায়গায়, আর যে ভাগশেষটা বের হইছে এটাকে আমি এখানে মাইনাস সিম্বল দিয়ে লিখবো ভাগশেষ। যদি এতটুকু জিনিস বুঝে থাকো, তুমি দশমিক থেকে যে কোনো সংখ্যা পদ্ধতির রূপান্তর বুঝে গেছো। কি বলছি? ধরো আমার দশমিকের আগে যে অংশটুকু থাকবে এটা আমি লিখবো, লিখার পর যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করব ওইটার বেস বা ভিত দিয়ে ভাগ দিব। এই যে খেয়াল করো, 21 এটাকে 2 দিয়ে যদি ভাগ দেই তো 10 দুগুণে 20 আর এখানে ভাগশেষ থাকে 1। তো খেয়াল করো, ভাগফল তারপরে বিয়োগ দিয়ে ভাগশেষ। তো আমার এখানে আমি কত পাইলাম? এখানে আমি পাইলাম এই যে 10, তার মানে লিখলাম 10, তারপরে ভাগশেষ 1, লিখলাম ভাগশেষ 1। এখন খেয়াল করো, এখন আমরা কি করব? এই যে 10, এই 10কে আমরা আবার 2 দিয়ে ভাগ দিব। 10কে আবার 2 দিয়ে ভাগ দাও, 5 দুগুণে 10, ভাগশেষ 0, এই যে 5, এই 5 লিখলাম এই জায়গায় আর ভাগশেষ লিখলাম 0। তারপর 2কে আবার ভাগ দিবা, যদি দাও এবার কত আসে? খেয়াল করো, 5কে আমি 2 দিয়ে ভাগ দিলাম, 2 দুগুণে 4, ভাগশেষ 1, তার মানে 2 আর 1, এই যে 2 লিখলাম 2, এই যে 1 লিখলাম 1। ক্লিয়ার তো? আচ্ছা, তারপর খেয়াল করো, এখন আমরা কি করব? 2কে 2 দিয়ে ভাগ দিব। এখন আমরা 2কে 2 দিয়ে ভাগ, 2কে 2 দিয়ে ভাগ, 2 একে 2, ভাগশেষ 0, তার মানে কি? এই যে 1 লিখলাম 1, ভাগশেষ 0, লিখলাম 0। তারপর এখন 1কে আমি 2 দিয়ে ভাগ দিব। ভাই খেয়াল করো, যখনই দেখবা এখানে আমার ছোট সংখ্যা চলে আসছে, সুন্দর মতো এই যে এখানে লিখবা 0, তারপর এখানে যে সংখ্যাটা এটাকে এখানে লিখে দিবা 1। ক্লিয়ার? কি বলছি? ধরো এখানে আমার এই যে আমার কত ভাগ দিব, কত দিয়ে? 2 দিয়ে। ভাগফল কত আসছে? 1। এখন 1কে কি 2 দিয়ে ভাগ যায় না, তখন আমি কি করব? এখানে লিখবো 0, লিখার পর এখানে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটাকে আমি এই পাশে লিখে দিব 1। ক্লিয়ার? এখন সুন্দর মতো তোমাদের কাজ একটাই, কাজটা কি? কাজটা এই যে নিচ থেকে উপরের দিকে যাবা,
তার মানে এটা হচ্ছে MSB, তাই এটা হচ্ছে LSB। মানে নিচেরটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক 1 0 1 0 1 1 0 1 0 1, অর্থাৎ 21 এর জন্য আমরা কি পাইলাম 1 0 1 0 1 বাইনারিতে পাইলাম, তাই না? এটা গেল ভাই আমার কিসের ক্ষেত্রে, দশমিকের আগের অংশটুকুর জন্য। এখন দশমিকের পরের অংশটুকু 0.85, এইটার জন্য আমরা কি করব, এইটার জন্য আমরা গুণ দিব 0.85, এটার জন্য আমরা কি করব, এটার জন্য আমরা গুণ দিব। খেয়াল করো কত দিয়ে গুণ দিব, 0.85 0.85, এটাকে আমরা এখন বেস বা ভিতটা দিয়ে গুণ দিব, 2 দিয়ে গুণ দিব। দেন দেওয়ার পর তোমরা তো ধরো ক্যালকুলেটর দিয়ে করো বা হাতে করে করো, যেভাবে করো, করার পর এখানে যে এই দাগটার এই অংশটুকুর জন্য, দাগের এই অংশটুকুর জন্য আমরা লিখব পূর্ণাংশ, মানে দশমিকের আগে যেটা আসবে সেটা পূর্ণাংশ। দেন দশমিকের পরের অংশটুকুর জন্য লিখব ভগ্নাংশ, ঠিক আছে? খেয়াল করো 0.85 কে যদি তোমরা 2 দিয়ে গুণ দাও তোমাদের আসবে 1.70, 0.85 কে 2 দিয়ে গুণ দিলে আসবে 1.70, তার মানে 1 লিখবো এই জায়গায় আর 0.70 কে লিখবো এই জায়গায়। ক্লিয়ার? আচ্ছা, এখন কি করবা, এখন আবার 2 দিয়ে গুণ দিবা। এখন কথা হচ্ছে 1.70 কে 2 দিয়ে গুণ দিবা নাকি 0.70 কে 2 দিয়ে গুণ দিবা? অবশ্যই মনে রাখবা শুধুমাত্র 0.70, শুধুমাত্র 0.70 কে 2 দিয়ে গুণ। তো যদি গুণ দাও 7 দুগুণে 14, মানে 1.40, 1.40। দেন আবার যদি 2 দিয়ে গুণ দাও 4 দুগুণে 8, মানে 0.80। দেন আবার যদি 2 দিয়ে গুণ দাও 8 দুগুণে 16, 1.60। এভাবে চলতে থাকে। তো তোমরা দশমিকের পর যদি দেখো এভাবে চলতে থাকে সুন্দর মতো 3টা সংখ্যা, মানে দশমিকের পরে 3টা সংখ্যা বার করলে চলবে, দশমিকের পরে 3টা সংখ্যা বের করলে এনাফ। তার মানে খেয়াল করো আমরা কি পাইলাম, সোনামণিরা, সোনামণি বসো বসো বসো, ক্লাস থেকে উঠে যাবে না, বসো বসো বসো, নতুন নতুন ক্লাস করো না, একদম শেষ পর্যন্ত ক্লাস করতে হবে, উঠা যাবে না কিন্তু ক্লাস থেকে। খেয়াল করো কি বলছি, বলছি দশমিকের পরে 3টা সংখ্যা বের করবে ম্যাক্সিমাম। তো এখন আমরা খেয়াল করো একটু আগে যেটা করলাম সেটাকে কি করছি, সেটাকে নিচ থেকে উপরে গেছি। ঠিক দশমিকের পরের অংশটুকুর জন্য আমরা কি করব, উপর থেকে নিচে যাব। কি করব, উপর থেকে নিচে যাব, উপর থেকে নিচে যাব। একটা মানে একটু আগেরটা দেখেছিলাম কি নিচ থেকে উপরে, এখন উপর থেকে নিচ, মানে 0.85 এর জন্য আমরা লিখব 0.1101 ডট 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 ডট, 0.1101 ডট 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 ডট। ভাইয়া ক্লিয়ার সবার? দেখি আপনাদের কমেন্ট একটু দেখি, ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন ভাইয়া, ক্লিয়ার কিনা বলেন, সবাই বলেন ক্লিয়ার কিনা বলেন, সোনামণিরা ক্লিয়ার কিনা বলেন, ক্লিয়ার কিনা বলেন ব্রো। দেখো তোমাদেরকে অলরেডি গুগল ফর্মের লিঙ্কটা কিন্তু বনিয়ামিন পেজ থেকে, বনিয়ামিন ভাইয়ের আইডি থেকে পিন করে দেওয়া হয়েছে। যারা যারা ভাইয়া 50% ডিসকাউন্টে কোর্সে ভর্তি হইতে চাও তোমরা এখনই গুগল ফর্মটা পূরণ করে ফেলো। হ্যাঁ বিশ্বাস করো এত কম টাকায় এই সব সাবজেক্টের কোর্স তোমরা আর কোথাও পাবা না, ঠিক আছে? সবাই বলছে ক্লিয়ার 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 ক্লিয়ার। যদি ক্লিয়ার হয়ে থাকে, যদি ক্লিয়ার হয়ে থাকে চলেন এখন আপনাদেরকে করতে দেবো, বাকিগুলো সব আপনারা করবেন, বাকিগুলো সব আপনারা করবেন। দেখি ডেসিমাল থেকে অক্টাল, ডেসিমাল থেকে অক্টাল, এখন আমরা দিব দশমিক থেকে অক্টালে। এখন আমরা দশমিক থেকে অক্টাল করব, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে অক্টাল। ধরেন দশমিকে দেওয়া আছে সংখ্যাটা কত, 426.30, 426.30 দেওয়া আছে দশমিকে, নিতে হবে অক্টালে। ভাইয়া কি বলছিলাম, দশমিক থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাও না কেন, দশমিক থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাও না কেন
নিয়ম একটাই। নিয়মটা কি? লসাগু এবং গুণের নিয়ম। তো বাচ্চারা একটু খেয়াল করো, আমি বলছি দশমিক থেকে তুমি যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাও না কেন নিয়ম একটাই। তা আমরা এখন কি করব? এই যে 426 লিখলাম, এই যে 426 লিখলাম, সবাই বুঝতে পারতেছেন কিনা? এই যে 426 লিখলাম, এটাকে আমরা এখন কি করব? লসাগু বের করব। কিভাবে বের করব? দেখ কত দিয়ে ভাগ দিব, কত দিয়ে ভাগ দিব একটু বলেন দেখি। আমরা এখানে আর দিয়ে ভাগ দিব। কেন আর দিয়ে ভাগ দিব? কারণ আমরা রূপান্তর করতেছি অক্টালের মধ্যে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে এখন আমরা যদি 426কে 8 দিয়ে ভাগ দিই তাহলে বলেন কত হবে? খেয়াল করেন, 426 লিখলাম, 426, 420 থেকে 6 বেশি, 420 থেকে 6 বেশি, তো লিখলাম 426 ভাগ দিব 8 দিয়ে, 5 8 40, দেন থেকে 20, তারপরে কত হবে বলেন? 8 দুগুণে 16, দেন থেকে 4, তাহলে পাইলাম কত? 52। আচ্ছা ভুল করছি কি? ভুল করছি, এখানে আমি 420 বললা 420 লিখে ফেলছি, লিখতে হবে 426, 426, তাহলে 5 8 40, বাকি থাকে কত? 2, আর এখানে থাকে 6, দেন 3 8 24, 3 8 24, বাকি থাকে 2। তাহলে এই যে খেয়াল করেন বাচ্চারা, আমি কিন্তু বলছি নিয়ম কিন্তু সেম। আমি কি বলছি? নিয়ম কি ভিন্ন না সেম বলেন দেখি? ভাইয়া নিয়ম যদি সেম হয় তাহলে এই যে 53 লিখলাম, এই 53 লিখবো এই জায়গায়, এই যে ভাগশেষ 2 বের হলো, এই ভাগশেষ 2 লিখবো এই জায়গায়। ক্লিয়ার কিনা বলেন? ক্লিয়ার কিনা বলেন? তারপরের স্টেপগুলো সবগুলোর ক্ষেত্রে সেম, তারপরের স্টেপগুলো সবগুলোর ক্ষেত্রে সেম হবে। খেয়াল করেন, 53 লিখলাম, 53 ভাগ দিব 8 দিয়ে, দিলাম 8 দিয়ে ভাগ। ভাই এবার কত হবে বলেন? 5 8 40, 6 8 কত? 6 8 কত? 6 8 48, ঠিক না? হ্যাঁ সবাই বলছে আর মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা সবাই পারে, সবাই যেহেতু পারো, ভাগশেষ কত থাকবে? 5 থাকবে, ভাগশেষ 5। তো খেয়াল করেন ভাইয়া, খেয়াল করেন, লিখলাম 6, লিখলাম 6, ভাগশেষ কত? 5, লিখলাম 5, ভাগ দিছি 8 দিয়া। এখন ভাই খেয়াল করেন, খেয়াল করেন আমি কি বলছিলাম, যদি এখানের সংখ্যা থেকে এখানের সংখ্যা ছোট চলে আসছে, মানে কি 6 রেখে 8 দিয়ে ভাগ দেওয়া যাবে? যাবে না। তখন আমরা কি করব? সুন্দর মতন শূন্য লিখব, লিখে এখানের সংখ্যাটাকে আমরা এই পাশে দিয়ে দিব। ক্লিয়ার? এখন আমরা কি করব? নিচ থেকে উপরে যাব। আমার কত বের হলো? 652, 652। দেন 0.30, 0.30, এটার জন্য আমি কি করব? সেম ভাবে 0.30, এটাকে আবার 8 দিয়ে গুণ দাও, 3 8 24, তার মানে 2.40, আবার 8 দিয়ে গুণ দাও, 4 8 32, তার মানে 3.20, আবার 8 দিয়ে গুণ দাও, 8 দুগুণে 16, 1.60, এভাবে চলতে থাকে। খেয়াল করো ভাইয়া, এটা রে কি ফোন দিলে ভাই? একটা মিনিট একটু ওয়েট। হ্যালো আসসালামু আলাইকুম স্যার। হ্যালো শনিবারে স্যার এখনো হাসান স্যার হচ্ছে গত 2 উইকে আমাদের শনিবারে ল্যাব দেয়নি, উনি শিডিউলটা চেঞ্জ করে দিয়েছেন। এখন এই শনিবারে দিবেন কিনা সেটা এখনো কনফার্ম করেনি স্যার। একটু ভাইয়া একটু সুবিধা আমাদের জন্য, যেহেতু আমাদের ক্লাস টাস নাই, বাট শনিবার শনিবার রোজের জন্য আমাদের জন্য এখন তো নেক্সট উইকে দেখা যাবে শনিবার তো আমাদের হচ্ছে ক্লাস বা ল্যাব থাকতে পারে,
ক্লাস হচ্ছে 10:30 পর্যন্ত, পৌঁছাতে 11:30 সমস্যা নেই, ঘন্টা লাগবে। জি স্যার। আমি চাচ্ছিলাম একটু ফাঁকা দিতে গেলে আমাদের একসাথে বেরোচ্ছি হয়তো বা একটু বললামও ঠিকঠাক মতো ছোট্ট করে যদি আমরা করতে পারি আমাদের ভালো লাগবে। তাহলে আমি এই বৃহস্পতিবারে এই সামনের উইকের বৃহস্পতিবার টার্গেট করি, তাহলে ওই শনিবার সেক্ষেত্রে চাইলে তোমাদের একটু কথা বলা লাগতে পারে, আমি বলে দেবো। স্যার এটা হতে পারে এই উইকে হাসান স্যারের ল্যাবটা শেষ হতে পারে, এখনো জানা যায়নি, মানে ল্যাবটা হলে তারপর কনফার্ম করতে পারবো যে নেক্সট উইকে হাসান স্যারের ল্যাবটা থাকবে কিনা। আজকে 10 মিনিট ব্রেক দিয়ে দেন। যেতে পারে। মানে আমাদের তাহলে কয় তারিখ পড়ছে? সেটা হচ্ছে সেটাতে তো হচ্ছে 21 তারিখ, তাই না? শনিবার হচ্ছে 28 তারিখ। 28 তারিখ অথবা 26 তারিখ। জি স্যার, 26 তারিখ বৃহস্পতিবার, 28 তারিখ শনিবার। আচ্ছা তাহলে এই ভিতরে একটু মনে হবে একটু জায়গা রাখো। ওকে স্যার। ছোটখাটো যদি তোমরা চাও পিকনিক ছোটখাটো বের করবে, তো পরীক্ষার আগে কোনো ঝামেলা হবে কিনা এটা নিয়ে তোমাদের একটু। স্যার আমাদের না স্যার, আমাদের জি স্যার, 23 তারিখ থেকে শুরু হচ্ছে দেরিতে, পূজার আগে তো পরীক্ষা হচ্ছে না। আমি তাহলে কালকে অ্যাপ্লিকেশন পাঠাবো, তোমাদের শিয়ারি যাবো, তোমাদের আগে পাঠাবো, কোনো কাকে নেওয়ার দরকার নেই। জি স্যার। তোমাদের ক্লাস আমাদের একটা আছে ক্লাস পর্যন্ত। আচ্ছা প্রিয় শেষে তোমাদের বিকালে কিছু দেয়, তাই না? না স্যার। জি স্যার, আমাদের কালকে বিকেলে কিছু নেই। আচ্ছা পুরোপুরি তোমরা বৃহস্পতিবার যাওয়া হবে, তোদের ক্লাস আমাদের তো বন্ধ, তাই না? জি স্যার। জি স্যার। আমার ওখানে আমার ফ্রেন্ডও আছে, অঞ্জলি আছে। জি স্যার। আমি চারটা কন্ট্যাক্ট করে দেবো গিয়ে যে ভাই সাহেব কথা বললাম যে সেদিনে তোমরা শুনতে পারলে দেখবে যে হয়তো তোমরা তোমার আমার মধ্যে ওয়েবসাইট পৌঁছে দিয়ে দিবে, মানে আমরা আমাদের কমেন্ট করে করি। তাহলে তুমি প্রিপারেশন নিয়ে রাখো যে আমাদের কোথাও 26 অথবা 28 আমরা যেতে পারি। ওকে স্যার। ঠিক আছে? জি স্যার। এমন কোনো ফোন দিবা না, এমন কোনো কাজ করবা না, এটা পড়াশোনা করতে হবে। জি স্যার। এমন কিছু প্রত্যেকটি করতে গিয়ে যেটা তোমাদের পড়াশোনা করতে হবে, এরকম যেন না হয়। তুমি কিভাবে করা যায় একটু ইজিলি, ঠিক আছে? জি স্যার। ওইটা কামড় জীবন যেন কোনো কাজ দিকটা সেরকম কিছু না করে, আমরা 60 জনই যাবো, কেউ বাদ যাবো, ওকে স্যার। ঠিক আছে? এমনভাবে যাবো যেন কারো কোনো প্রেশার না করে, খেয়াল করবো। ঠিক এমন ভাবে কেউ না হয় যে টাকা পয়সা এইসব ঝামেলা টামেলা রেখে পারছে না। ওকে স্যার। ছোট্ট করে আমরা আপনার মতোই কিছু যদি করতে পারি, আশেপাশে প্ল্যান থেকে কোথাও যাওয়া যায় কিনা। স্যার ছোটখাটো একটা পিকনিকের মতো অ্যারেঞ্জ করা যেতে পারে। হ্যাঁ প্ল্যানটার আশেপাশে দূরে না, হয়তো সেটা পুটিয়া বলবো না, হয়তো বা সাতটা আর ইয়ে আছে ওই যে ক্যারেট কলেজ আছে যেটা, হ্যাঁ, ডাক্তারদের জায়গা আছে অনেক স্পেস। কোথাও খুব কাছে, একদম কাছে, খুবই অল্প খরচ আছে। ডিপেন্ড করতেছিল এটা বাদ দেবে কিনা, সেটার মধ্যে আমার মনে হয় ডিপেন্ড ঝামেলা করবে না। ঠিক আছে তাহলে? জি স্যার। ওকে স্যার। তোমরা শেয়ার করে রাখো, আমি কালকে থেকে স্টার্ট শুরু করবো। ওকে স্যার, জানিয়েছি। আদাব স্যার। চলে এসেছি, চলে এসেছি। হ্যালো, এখন ক্লিয়ার হয়ে যাবে। এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, 100% শিওর, এখন ক্লিয়ার।
ওই যে আমি সাইলেন্ট করছিলাম। আচ্ছা তো ভাই খেয়াল করো, আশা করি এতটুকু পর্যন্ত তোমরা পারবা। ভাইয়া খেয়াল করো, আমরা কি বললাম, দশমিক থেকে অক্টাল দেখালাম, দশমিক থেকে অক্টাল দেখালাম। এখন সেমভাবে আমি যদি তোমাদেরকে ব্রেক না ব্রেক নেই, ব্রেক শেষ। আচ্ছা এখন আমি যদি তোমাদেরকে বলি দশমিক থেকে, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল যদি বলি তাহলে কি হবে ভাইয়া, করতে পারবা কিনা বলো তো দেখি। তোমাদের এগুলো হোমওয়ার্ক, এগুলো তোমাদের হোমওয়ার্কগুলো কোথায় দিবা, আমাদের দেখবা এইচএসসি 25+26 ব্যাচের একটা স্টুডেন্টস কমিউনিটি গ্রুপ আছে, ওইটার মধ্যে পোস্ট করবা, ঠিক আছে সবাই। এটা তোমাদের হোমওয়ার্ক। এটা হচ্ছে ভাইয়া খেয়াল করো 2561.85, এটা হচ্ছে দশমিকে, এটাকে তোমরা হেক্সাডেসিমালে নিবা। ভাইয়া নিয়ম কিন্তু সেম, নিয়ম কিন্তু সেম, ঠিক আছে। আশা করি এগুলা পর্যন্ত তোমরা পারবা। দেন ভাই আমরা খেয়াল করো, আমরা নেক্সট ক্লাস থেকে আমরা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে দশমিকে যাব। দেন আমরা কি করব, দেন আমরা হচ্ছে অক্টাল থেকে হেক্সাডেসিমাল শিখব, অক্টাল থেকে হেক্সাডেসিমাল শিখব, হেক্সাডেসিমাল থেকে অক্টাল শিখব। যেহেতু আজকে প্রথম ক্লাস, আমি তোমাদের উপর প্রেশার দিলাম না, ঠিক আছে, আস্তে ধীরে আগাই, সময় আছে। আর আরেকটা কথা বলে দিই ভাইয়া, শুধুমাত্র যারা আমাদের গুগল ফর্ম পূরণ করবে তারাই কিন্তু 50% ডিসকাউন্ট পাবে। পরে যতই ভাই রিকোয়েস্ট করো 50% ডিসকাউন্ট কিন্তু পাবা না। আর এটার কিন্তু 20 তারিখ থেকে ভর্তি শুরু, 1 তারিখ থেকে ক্লাস শুরু, ঠিক আছে। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে ক্লাসে। আল্লাহ হাফেজ।